মণিপুর গ্রামের জঙ্গলের শেষের দিকে একটা ছোট পরিবার বাস করত। সেই পরিবারে দুজন কাঠুরে বোন থাকত। কাঠুরে দু বোন মিলে সারা দিন কাঠ কেটে সেখান থেকে টাকা রোজগার করে সংসারটা তাদের চালাতো। নারী লতা, আর শুকনো কাঠ খুঁজে লাভ নেই। এই জঙ্গলে সব শুকনো কাঠই আমরা বিক্রি করে দিয়েছি। এখন আমরা কি করে সংসারটা চালাবো সেই চিন্তায় তো আমি পাগল হয়ে যাব রে। দিদি, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? জানো না, ঘরে অসুস্থ বাবা রয়েছে। আমরা যদি ঠিকমতো কাজ না করি তাহলে সংসারটা তো চলবেই না। বাবার যে সামান্য ওষুধের টাকা জোগাড় করতে আমরা হিমশিম খাই, সেগুলো আমরা পারবো না দিদি। এজন্যই রে, এজন্যই আমি আসলে কোনো কিছু বুঝতে পারি না, কেন আমাদের এত কষ্ট। যেদিন থেকে বাবা সংসারের হালটা ছেড়ে দিয়েছিলেন, সেদিন থেকে আমাদের সংসারে যত ধরনের অভাব অনটন শুরু হয়েছে। একদম ঠিক কথা বলেছ দিদি। যেদিন বাবা সুস্থ হয়ে ফিরবে আমাদের মাঝে, সেদিনই আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু এরকমটা তো আশাই নেই, কারণ বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আমরা দুবোন কোথায় পাবো? কাঠ কেটে যে টাকা উপার্জন করি সেগুলো তো সংসারের খরচাপাতিতেই চলে যায়। এই জন্যই তো আমার সব থেকে চিন্তা হয়। আচ্ছা চল বোন লতা, তাহলে আমরা হাল ছেড়ে না দিয়ে সামনে একটু এগিয়ে দেখি। যদি শুকনো কাঠও না পাই, তাহলে শুকনো গাছের ডাল অন্তত পাবো। আজকে যে কোনো মূল্যেই হোক ঘরে বাজার নিয়ে যেতে হবে, কিছুই নেই যে ঘরে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে চলো আমরা ভালো মতো খুঁজে দেখি, পেলেও পেতে পারি। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। শূন্য হাতে ফিরে গেলে মা বাবা যে না খেয়ে থাকবে। কি গো, তোমার শরীরটা এখন কেমন আছে? আমার জানো ভালো লাগে না, আর ভালো লাগে না। তোমার এরকম শরীর দেখে সব সময় আমার দুটো মেয়ে আর আমি মন খারাপ করে থাকি। তুমি সুস্থ হবে কি করে? তোমার যে চিকিৎসার অর্থ আমরা যোগান দিতে পারছি না। সবই বিধাতার ইচ্ছা গিন্নি, সবই বিধাতার ইচ্ছা। আমি বেশি কথা বললে আমার কষ্ট হয় গিন্নি। আমার আমার কিছু যে ভালো লাগে না। তোমরা কি করবে গিন্নি? যাই করছো তোমরা অনেক বেশি করছো। সারাটা জীবনই তো আমাদেরকে খাইয়েছো, এখন না হয় তুমি খাও। আর আর সুস্থতার অসুস্থতা সব কিছুই তো বিধাতার হাতে। বিধাতা যদি না চায় তাহলে কেউই সুস্থ হতে পারবে না। তা ঠিক, তবে আমার সব থেকে বড় কষ্ট কি জানো গিন্নি? সব থেকে বড় কষ্ট হচ্ছে আমার দুটো মেয়ে বিবাহযোগ্যা, তবু তাদেরকে আমি বিয়ে দিতে পারছি না। তারা এই সংসারের ঘানি টেনেই চলেছে। তুমি চুপ করো তো। এসব কথা বলে তোমার চিন্তা আরো বাড়বে, তারপর অসুখটা আরো করা হবে। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি দেখি ওদিক দিয়ে মেয়েগুলো এসেছে কিনা। তুমি যে চিন্তাটা করলে সে চিন্তা তো আমিও করি, কিন্তু কি করব, সবই বিধাতার ইচ্ছা। তিনি যদি না সুখ দেন তবে কি সুখ ছিনিয়ে আনবো? যাকরে ছোট, অনেকগুলো শুকনো ডাল জোগাড় করা গেল। এখন এগুলো বাজারে বিক্রি করে অল্প কিছু সবজি হলেও কেনা যাবে। চল চল ছোট, এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেল। বেশি দেরি হলে আবার বাবার শরীরটা আরো খারাপ করবে। বদ্যিমশাই তো বলেছিল যেন বাবার খাবারের কোনো কষ্ট না হয়। শুকনো ডাল নিয়ে যান, শুকনো ডাল। এই ডালগুলোতে খুব ভালো আগুন ধরবে। শুকনো ডাল নিয়ে যান, শুকনো ডাল। ও কাকিমা, ও কাকু, শুকনো ডাল নিয়ে যান না। আমরা খুব কম দামে দিয়ে দেব, আমাদের একটু তাড়া আছে তো। কিরে তুই হতভাগী, আবার এসেছিস বাজারে? তোদের জন্য না এই বাজারটা নোংরা হয়ে যায়। মেয়ে মানুষ কি কখনো বাজারে বিক্রি করতে আসে? তোরা মেয়ে হয়ে যে বার বেড়েছিস, তোদের পা দুটো দেখিস একদিন ভেঙে দেবে লোকজন। কিরে দু বোন, তোরা আমার কথা কি শুনিস না? যা যা, ডালগুলো বাড়িতে নিয়ে যা, তারপর
তোদের কড়াইতে আগুন ধরানোর জন্য এই ডালগুলোর খুব প্রয়োজন হবে রে। কেন দাদা, মেয়ে মানুষ যদি বাজারে কিছু বিক্রি করতে আসে তাতে লজ্জার কিসের? আমরা তো আর কোনো খারাপ কাজ করছি না, আমরা নিজেরা কাঠ কুড়িয়ে সেটা বিক্রি করছি। এই বাজারে তো কারোরই কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার সবসময় কেনই তো সমস্যা হয়? আমাদের দু বোনকে না অনুসরণ করে নিজের চরকায় তেল দিন, তাহলেই সব থেকে ভালো হবে। কি, তোদের এত বড় সাহস? তোরা আমাকে হুমকি দিচ্ছিস? জানিস আমি কে? জানিস তোরা? আমার সাথে সরাসরি মোড়লের হাত আছে। তোদেরকে বললে না, তোদেরই জঙ্গল বাড়ি ভেঙে সেখানে গাছপালা লাগানো হবে। সে যাইছে তাই করে নিন, আমি কাউকে ভয় পাই না। আর আমরা এখানে খেটে কাজ করি, আপনার কথা শোনার মতো আমাদেরও তো সময় নেই। ঘরে ভাত নেই, কাপড় নেই, আবার বড় বড় কথা বলিস? তোর বাবার যে কত বড় অসুখ, তা দেখি কিরকম তোরা মানুষ। তোর বাবাকে ভালো একটা চিকিৎসা করে দেখাতো। নিজের বাবা চিকিৎসা করে তারপর নিজের বাবাকে বলিস যেন কাজ করে তোদেরকে খাওয়ায়। আমাদের বাবার অসুখ, তাতে আপনারও তো সমস্যা কি? আপনার যদি অত দরদ লাগে তাহলে নিজের টেক থেকে কিছু টাকা দিয়ে দিন না, তাহলেই তো হয়ে যায়। যদি টাকা না দিতে পারেন তাহলে এখান থেকে বিদেয় হন। বাজারে এসে শুধু বকবকানি সবসময় ভালো লাগে না। আপনি যখন অত ধনী মানুষ, তাহলে আপনার পায়ে জুতো নেই কেন? নিজের দিকে তাকায় না, আবার পরে নিন্দে করতে চলে আসেছি। দেখে নেবো তোদেরকে, দেখে নেবো, দেখিস। আজকে আজকে তোদেরকে ছেড়ে দিলাম, কিন্তু আরেকবার যখন আসবি না বাজারে, তারপর তোদেরকে দেখে নেবো। অনেকবারই তো বলেছেন যে আমাদেরকে দেখে নেবেন, কই একবার তো দেখেননি। এবার ভালো মতো দেখে যান, আমাদের দু বোনের মুখটা ভালো মতো দেখে যান। যত সব কোথা থেকে যে সব চলে আসে কে জানে। আর আমরা দুর্বল নই যে আপনার কথায় ভয় পেয়ে আমরা বাজার থেকে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তোদের কথাগুলো মাথায় রাখলাম। ঠিক আছে, দেখবো তোরা কি করতে পারিস। আর তোদেরকে অভিশাপও দিয়ে গেলাম, জীবনে কিছুই করতে পারবি না। মা, আজকে কোনো শুকনো কাঠ খুঁজেই পাইনি, শুধু কয়েকটা গাছের শুকনো ডাল পেয়েছিলাম, সেগুলো বিক্রি করে এগুলো এনেছি। কি করব মা বলো? আমাদের সংসারটা তো ওই কাঠের উপর ভিত্তি করেই চলে। মারে, তোরা দুজন যা করছিস সেগুলো তো একটা ছেলেও করে না। তোদের কাছে কিছু বলার নেই আমাদের, কি বলে যে তোদের কাছে কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমাদের নেই। তোরা দু বোন মিলে কত কষ্ট করে এই সংসারটার ঘানি টানছিস, আর আমরা দেখ তোদের মা বাবা হয়ে তোদের জন্য কিচ্ছুই করতে পারছি না রে মা। চুপ করবে মা, আর এক কথা কতবার বলবে বলো? তোমরা আমাদের জন্য কি করতে চাও শুনি? আমাদের শক্তি সামর্থ্য আছে, তোমাদের তো ওরকমও বয়স নেই যে কোনো কিছু করে তারপর সংসার চালাবে। আর বাবার শরীরের অবস্থা দেখেছো, এই সময় কি কেউ কাজ করতে পারবে বলো? এমনিতেই তো মনে কত বড় কষ্ট যে বাবার চিকিৎসার জন্য এতগুলো টাকা আমরা জোগাড় করতে পারছি না। মারে, আমরা গরিব মানুষ, এই টাকা আমরা পাবো কোথায় বল? আমরা তো দুবেলা দুমুঠো খাবার খেতেই হিমশিম খাই, আর ভাত যে কতদিন ধরে খাই না সেটাও মনে নেই। জমিদার বাড়ি থেকে কিছু গমের আটা দিয়েছিল, সেগুলো খেয়েই এতদিন চলছি। কিছু করার নেই মা, সব কিছুই আমাদের ভাগ্যের লিখন। মা, বাবার খাবারের সময় তো পেরিয়ে গেল প্রায়। যাই যাই, রান্নাটা তাড়াতাড়ি করে বাবার জন্য খাবার নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি রান্নাটা করেই ফেলি। তোরা যা, একটু বিশ্রাম কর গিয়ে, তারপর তোদের বাবার জন্য খাবারটা নিয়ে তোদের বাবার কাছে যাস, কেমন? বাবা, ও বাবা, তোমার শরীরটা এখন কেমন আছে বলো তো? বাবা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দয়া করে খাবারটা খেয়ে নাও। মারে, সকাল থেকে শরীরটা আরো বেশি খারাপ লাগছে, জানি না কেন কিচ্ছুই খেতে পারছি না। পেটটা সবসময় ভরা ভরা লাগে। খাবো না মা, খাবারগুলো তোরাই নিয়ে খেয়ে ফেল। আমি বোধহয় বাঁচবো না রে মা, আমি বোধহয় বাঁচবো না। এরকমটা বলো না বাবা, তুমি ছাড়া আমাদের কে আছে? তোমাকে যে কোনো মূল্যেই হোক সুস্থ হতে হবে।
আমরা দু বোন এত কষ্ট করি তোমার মুখে এগুলো শোনার জন্য নয়। হ্যাঁ বাবা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে, তুমি আর এগুলো বলবে না। আমার মন বলছে বাবা, আমাদের সুখের দিন দেখবি আসবে। তুমি শুধু বিধাতার কাছে আমাদের জন্য প্রার্থনা করো বাবা, যেন আমরা একটু জীবনে কিছু করতে পারি। তোদের জন্য সবসময় আমার আশীর্বাদ রয়েছে মা। তোরা জীবনে অনেক কিছু করতে পারবি। যেভাবে আমাদের সংসারটা টানছিস সেভাবে তো একটা ছেলেও কিছু করতে পারবে না। অনেক হয়েছে বাবা, আর কোনো কথা বলো না তো। তুমি একটু উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার মন না চাইলেও যে খেতে হবে বাবা, না হলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। বুদ্ধিমশাইয়ের কথাটা কি ভুলে গিয়েছো? আচ্ছা মা, ঠিক আছে, তাহলে অল্প একটু খাইয়ে দে আমায়। আমি এভাবেই শুয়ে থাকি, উঠে বসতে পারবো না রে মা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এভাবেই খাইয়ে দিচ্ছি। আমাকে নিয়ে যাও বিধাতা, না হলে আমাকে সুস্থ করে দাও। কিছু তো একটা করো। মেয়ে দুটোর কষ্ট দিয়ে আর চোখে দেখতে পাচ্ছি না। আমি কেমন বাবা যে নিজের দুটো সন্তানকে কষ্ট দিয়ে শুয়ে শুয়ে অসুস্থ হয়ে পড়ে আছি। একটা গতি করো বিধাতা, একটা গতি করো। দিদি, বাবার শরীরটা তো দিনকে দিন খারাপই হচ্ছে, কি করব আমরা বলো তো? অত টাকার জোগান কিভাবে দেব? আমরা যে দু বোন কিছুই বুঝতে পারছি না। তোমার কাছে কি কোনো পরিকল্পনা আছে দিদি, বলো আমায়। না রে ছোট, না, আমি কিছুই বুঝতে পারছি না, কি করব বল। আর জানিস তুই ছোট, বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বোধহয় বাঁচবো না। কি করব বিধাতা, কি করব আমি? কিছু তো পথ বলে দাও। কে তোমরা মা? এই গভীর জঙ্গলে কি করছো? কি হয়েছে তোমাদের? এত কথাবার্তা বলছো যে নিজেদের মধ্যে। সাধু বাবা, আমরা দুই হতভাগিনী। আমাদের বাবা খুবই অসুস্থ। এই অসুস্থতার টাকা জোগান আমরা দিতে পারছি না সাধু বাবা। ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আমরা কি করব সাধু বাবা? সেই পথ খোঁজার জন্যই এই গভীর জঙ্গলে চলে এসেছি, যেন আজ দুটো বেশি কাঠ জোগান দিয়ে তারপর ঘরে কিছু টাকা নিয়ে যেতে পারি। এভাবে কি কাঠ বিক্রি করে জীবনেও তোমাদের বাবা চিকিৎসা করাতে পারবে? আমার তো মনে হয় এভাবে টাকা জমাতে জমাতে তোমাদের বাবার শরীর আরো খারাপ হয়ে যাবে। তাহলে আমরা কি করব সাধু বাবা? আমাদের তো একটা পথ বলে দিন, না হলে দয়া করে আমাদেরকে একটু সাহায্য করুন সাধু বাবা। আমরা আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। কোনো একটা পথ আমাদেরকে বলে দিন। এই যে দেখো তোমরা, এই পাত্রটি তোমাদেরকে আমি দিলাম। এই পাত্রটি তোমরা খুব যত্নে রেখো মা। কিন্তু সাধু বাবা, এই খালি পিতলের পাত্র দিয়ে আমরা কি করব? এটা তো বিক্রি করলে তেমন কোনো টাকাই আসবে না। তাহলে এটা থেকে আমাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? এটা কোনো সাধারণ পাত্র নয়। এই পাত্রের কাছে তোমরা যা খাবার খেতে চাইবে তা সব পাবে। আর আমি কিছু বলতে পারবো না, তবে তোমরা বুদ্ধি খাটিয়ে যদি চলো তাহলে জীবনে অনেক কিছু করতে পারবে। কিন্তু সাধু বাবা, দু বোনের কোনো উত্তর না দিয়ে সাধু বাবা হঠাৎ করেই উবে গেল। এতে তারা দু বোন অনেক ভয় আর অবাকও হলো। তারা আর কোনো কথা না বলে বাড়ির পথে রওনা দিয়ে দিল। মা, আমি সত্যি বলছি, সাধু বাবা আমাদেরকে বলেছে এই পাত্রের কাছে আমরা যাই খেতে চাইবো তাই আমাদেরকে দেবে। তবে আমরা চাইলে চেষ্টা করে দেখতেই পারি। মারে, সবাই জানে যে আমরা গরিব, তাই কেউ না কেউ বোধহয় তোদেরকে সাধু বাবা সেজে ঠকিয়ে চলে গেছে। এগুলো কখনোই সম্ভব নয় রে মা। যা যা, এই পাতিলটাকে রান্নাঘরে রেখে তোরা দুজন খেতে বস। মা, তুমি একবার বলি দেখো না, আমারও তো অত বিশ্বাস হচ্ছে না, কিন্তু সাধু বাবাটা সত্যিই আসল ছিলেন। না মা, আমার তো মনে হয় না যে উনি কোনো সাজানো লোক ছিলেন। আমার বিশ্বাস হয় মা, উনি সত্যিই সাধু বাবা ছিলেন। তুমি একটা কিছু বলে দেখো মা, যদি তখন না হয় পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাত্র, শোনো, আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তুমি কি আমায় বিরিয়ানি খেতে দিতে পারবে? এই তো আমি বললাম
কিন্তু কোনো কিছুই তো হলো না রে মা। আরে আরে মা, দেখো দেখো, সত্যি তো পাত্রটা আমাদেরকে বিরিয়ানি এনে দিল। দেখো মা, কত উন্নত মানের খাবার। এই খাবার তো আমরা কোনোদিন স্বপ্নেও দেখিনি। দেখলে মা, দেখলে তুমি, সাধু বাবা একদম মিথ্যে ছিল না, তিনি সত্যিই সাধু বাবা ছিলেন। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। আসলেই রে মা, আসলেই বিধাতা বুঝি আমাদের দিকে একটু তাকালো। বিধাতা, তোমার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা। তুমি আমাদের দিকে একটু মুখ তুলে চাইলে। মা, অত বিরিয়ানি আমরা তো খেতে পারবো না, কি করব বলতো? মা, তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সাধু বাবা বলেছিল যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলি তাহলে জীবনে অনেক কিছু করতে পারবো। আমার মনে হয় সাধু বাবা কিছু একটা ইঙ্গিত দিয়ে গেছেন। মনে হচ্ছে আমরা যদি একটা খাবারের হোটেল খুলি তাহলে এখান থেকে ভালো পরিমাণে আয় করা যাবে। আমি আর দিদি মিলে যদি খাবারের হোটেলটা খুলি তাহলে দেখবি মা, অনেক কিছু করতে পারবো আমরা। দু বোনের যেই বলা সেই কাজ। কিছুদিন পরই তারা একটি ঘর ভাড়া করে সেখানে একটা বিরিয়ানির হোটেল খুলল। তাদের হোটেলের খাবার ভালো ছিল বলে ক্রেতারা উপচে পড়ে কিনতে শুরু করলো। সাথে তাদের খাবারের দামও কম রাখলো। এতে গ্রামের সবাই বড্ড খুশি ছিল। তারা জঙ্গলের বাড়ি ছেড়ে লোকালয়ে একটা বড় বাড়ি বানালো। সাথে তার বাবার উন্নত মানের চিকিৎসা করে অবশেষে তার বাবাকে তারা সুস্থ হলো। তাদের পরিবারের সবাই অনেক অনেক বেশি খুশি ছিল। মারে, তোদের দুজনের জন্য আজ আমি তোদের সামনে দাঁড়িয়ে আছি। তোরা এত তাড়াতাড়ি এত কিছু করেছিস যেটা কল্পনার বাইরে ছিল। জানি না মা, জানি না তোদের কাছে কিভাবে নিজেদেরকে উপস্থাপন করব। তোদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই। এসব কি কথা বলছো তুমি বাবা? সব কিছুই ছিল সাধু বাবার আশীর্বাদ। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমাদের সুখের দিন মাত্র তো শুরু হলো, আরো সামনে অনেক সুখ লেখা আছে। মারে, তোদের দু বোনের মতো যদি এই সমাজে আরো মেয়ে থাকতো তাহলে এই সমাজে সবাই অনেক খুশি হতো আর সুখী হতো। আসলে মানুষ ভুল করে, সবাই শুধু সন্তান হিসেবে ছেলেদেরকেই চায়, কিন্তু মেয়েরাও যে ছেলেদের থেকে কম নয় সেটা কেউই বুঝতে পারে না। মা, তোমরা শুধু আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরা জীবনে আরো কিছু করতে পারি। তোমাদের দুজনকে এমন স্থানে নিয়ে বসাবো আমরা যেন সবাই তোমাদেরকে এক নামে চেনে। তোমাদের শুধু আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলেই আমরা জীবনে অনেক দূর এগোতে পারবো মা, অনেক দূর।